প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়নের লেকচার 4। গত 3টি ভিডিওতে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের বিভিন্ন পরমাণু মডেল এবং অরবিটাল সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেছিলাম। আজকে আমরা এরপরে কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে একটা নোটিশ তোমাদের জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে দি প্ল্যাটফর্ম পরিবার উচ্চ মাধ্যমিকের সকল বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনটা চেক করো, ওখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই অংশগ্রহণ করতে পারবে। মনে রেখো, অগাস্টের 5 তারিখ পর্যন্তই কিন্তু রেজিস্ট্রেশনের সময়সীমা। তো তাহলে চলো শুরু করা যাক। আমি সাথে আছি সনদ কুমার দাস। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের টপিকগুলো হচ্ছে, আমরা প্রথমে আলোচনা করব বোর মডেল অনুসারে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এরপর বোর মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রনের শক্তি নির্ণয়, এবং সবশেষে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী এবং তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কে আমরা জানব। তাহলে চলে যাই আমাদের মূল পর্বে, মূল ক্লাসে চলে যাই। আমরা প্রথমে আমাদের জানবো কিভাবে পরমাণুতে একটি ইলেকট্রন তার ভারসাম্য রক্ষা করে। ইলেকট্রনের আমরা জানি ইলেকট্রন পরমাণুতে ঘূর্ণনরত থাকে। এই ঘূর্ণনের জন্য তার একটি বল সৃষ্টি হয়, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ আমরা যদি একটা বলকে, অর্থাৎ যে কোনো একটা খেলার বল বা যে কোনো একটা বলকে সুতো দিয়ে বেঁধে ঘুরাই এবং হঠাৎ করে যদি আমরা ছেড়ে দিই তাহলে বলটি ছিটকে বাইরে চলে যায়। তেমনি সবসময় বলটার একটা প্রবণতা থাকে যে সবসময় বাইরে চলে যাওয়ার, অর্থাৎ কেন্দ্র থেকে দূরে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তেমনিভাবে ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রনের একটি বল, সেটাকে বলা হচ্ছে আমরা তেমনিভাবে পরমাণুতে ইলেকট্রন যখন ঘূর্ণনরত থাকে তখন তার কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এই কেন্দ্র বিমুখী বলকে প্রতিহত করে ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণ বল। অর্থাৎ ইলেকট্রন ও প্রোটনের মধ্যে যে কুলম্বিক আকর্ষণ বল হয়, সেটা যখন এই কেন্দ্র বিমুখী বলের সমান হয় তখন দুইটা বলই সমান হয়ে লব্ধি শূন্য হয় এবং নিরবিচ্ছিন্নভাবে ইলেকট্রন পরমাণুতে কক্ষপথে ঘূর্ণনরত থাকে। এভাবেই ইলেকট্রন পরমাণুতে ভারসাম্য রক্ষা করে। এই অবস্থায় এফ কুলম্বিক ফোর্স ইজ ইকুয়াল টু এফ সেন্ট্রিপিটাল ফোর্স। নিচের ছবিতে আমরা প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে পরস্পর এরা আরো দূরত্বে অবস্থিত। এখন আমরা বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করব। হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন এবং একটি ইলেকট্রন রয়েছে, কিন্তু হাইড্রোজেন সদৃশ পরমাণুতে, অর্থাৎ একটি ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোতে একাধিক প্রোটন রয়েছে কিন্তু ইলেকট্রন শুধুমাত্র একটি। আমরা এই ছবিতে 4টি প্রোটন দেখতে পাচ্ছি, তাই একটি প্রোটনের চার্জ যদি হয় +e, সুতরাং 4টি প্রোটনের চার্জ হবে +4e। যে কোনো সংখ্যক প্রোটনের জন্য যদি z সংখ্যক প্রোটন থাকে তাহলে আমরা সেটাকে প্রকাশ করি ze দিয়ে। ধরি হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ব্যাসার্ধ r, পরমাণুতে কেবল একটি ইলেকট্রনের চার্জ, পরমাণুতে কেবল একটি ইলেকট্রন, তাই চার্জ e, এবং এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কিন্তু পারমাণবিক সংখ্যা z, তাই মোট প্রোটন সংখ্যা zt এবং মোট প্রোটনের চার্জ হচ্ছে +ze। m ভরের ইলেকট্রন v বেগে ঘূর্ণায়মান রয়েছে। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা ε0। এটি হচ্ছে একটি মাধ্যমের প্রকৃতি বোঝার একটি চলক, যেটা দিয়ে আমরা মাধ্যমের অবস্থা বা কোনো একটা প্রকৃতিকে আমরা নির্ধারণ করতে পারি। এই ভেদনযোগ্যতা নিয়ে তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থিরতড়িৎ অধ্যায়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। এরপর আমরা প্রথমেই দেখেছি এফ কুলম্বিক ফোর্স ইজ ইকুয়াল টু এফ সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তারপর এই সূত্রে আমরা যদি মান বসাই তাহলে কুলম্বিক ফোর্সকে প্রকাশ করা হয় F ইজ ইকুয়াল টু 1/4πε0 × Q1 Q2/r²। এখানে আমাদের প্রথম চার্জ হচ্ছে প্রোটনের চার্জ +ze এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে e, সুতরাং দুইটাকে আমরা একসাথে লিখতে পারি ze × e /r²। এখানে আমরা চিহ্ন বিবেচনা করিনি, শুধুমাত্র ইলেকট্রনের বা প্রোটনের চার্জের মান বিবেচনা করব। এবং ডান পাশে রয়েছে কেন্দ্র বিমুখী বলকে প্রকাশ করার জন্য mv²/r। এই সূত্রের প্রতিপাদন তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায়ে পাবে। এই সমীকরণ থেকে আমরা এখন আমাদের ব্যাসার্ধের সূত্র প্রতিপাদন করব। তাহলে আমরা এটাকে প্রথমে 1 নাম্বার দিয়ে নামকরণ করলাম। আমরা বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে পাই কৌণিক ভরবেগ h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ mvr = nh/2π। এখান থেকে যদি v কে আমরা এক পাশে আলাদা করি তাহলে আমরা পাই nh/2π × mr। 1 নং সমীকরণে, অর্থাৎ এখানে v এর মান দিয়ে প্রতিস্থাপন করলে আমরা পাই এই অংশ অপরিবর্তিত ইজ ইকুয়াল টু m × v এর স্কয়ার কৃত মান।
এখন এই সমীকরণটাকে যদি আমরা আস্তে আস্তে সরলীকৃত করি তাহলে আমরা সবশেষে যে রূপটা পাবো সেটা হচ্ছে Rn = n স্কয়ার h স্কয়ার ইপসিলন নট বাই পাই mz e স্কয়ার। এটা তোমরা নিজেরা একটু করতে পারো অথবা চাইলে ভিডিওটা একটু পজ করে তোমরা নিজেরা বুঝতে পারবে। এটা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, এটা খুবই সহজ। অর্থাৎ আমাদের তাহলে পরমাণুতে বোর মডেল অনুসারে পরমাণুর কক্ষপথের যে ব্যাসার্ধ n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn হলে এর মান হচ্ছে n স্কয়ার h স্কয়ার ইপসিলন নট বাই পাই mz e স্কয়ার। এখানে প্রতীকগুলো আমরা যদি পরিচয় দেখি তাহলে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা শক্তি স্তরের ক্রমসংখ্যা, h প্লাঙ্ক কনস্ট্যান্ট, ইপসিলন নট শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এর মান 8.854 × 10⁻12। এই মানটাকে আমাদেরকে একটু আপাতত মুখস্থ করতে হবে। ইলেকট্রনের ভর m এবং z হচ্ছে পারমাণবিক বা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন e যেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা এই সূত্র দিয়ে যদি আমরা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে প্রথমে আগে এই সূত্র অনুসারে আমাদের এইগুলোর মানগুলো জানা থাকতে হবে। তাহলে আমরা যদি দেখি প্রথম কক্ষপথ যেহেতু তাই n এর মান 1, h জানি আমরা, এপসিলন নট এর মান m যার ইলেকট্রনের ভর, z যেহেতু হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 তাই z এর মান 1 এবং ইলেকট্রনের চার্জ। এইগুলো সরাসরি আমরা যদি সূত্রে বসিয়ে দিই তাহলে খুব সহজে আমরা r1 অথবা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ পাই 5.29 × 10⁻11 মিটার। এটাকে যদি আমরা অ্যাংস্ট্রম এককে প্রকাশ করি অর্থাৎ আমরা জানি 1 অ্যাংস্ট্রম = 10⁻10 মিটার। এটাকে যদি আমরা অ্যাংস্ট্রম এককে প্রকাশ করি সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম অর্থাৎ 0.53 × 10⁻10 মিটার। আমরা জানি পরমাণুতে n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn = n স্কয়ার h স্কয়ার ইপসিলন নট ডিভাইডেড বাই পাই mz e স্কয়ার। যদি আমরা একইভাবে দ্বিতীয় কক্ষপথের জন্য অর্থাৎ R2 বের করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের পরিবর্তন হবে n এর মানের জন্য, n = 2, কারণ আমরা এখানে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছি। তাহলে R2 এর জন্য আমরা এইভাবে মান বের করতে পারি। আমরা যদি দেখি শুধুমাত্র এখানে এই অংশটার মান 5.29 × 10⁻11। আবার একইভাবে যদি আমরা R3 বের করতাম তাহলে এখানে একইভাবে 5.29 আসতো, কিন্তু এখানে শুধুমাত্র পরিবর্তন হতো n এর জায়গায়। অর্থাৎ যখন R2 এর জন্য 2 স্কয়ার, R3 এর জন্য 3 স্কয়ার × সেম কনস্ট্যান্ট গুণ হচ্ছে এখানে। তাই একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার জন্য, আবারও বলছি, শুধুমাত্র একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার জন্য Rn is proportional to R1 এবং এটাকে যদি আমরা সমীকরণ দিয়ে প্রকাশ করি Rn = n স্কয়ার R1 অর্থাৎ একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার জন্য আমাদের যদি R1 এর ভ্যালু জানা থাকে তাহলে আমরা শুধুমাত্র যে কোনো কক্ষপথের জন্যই অর্থাৎ n এর মান যে কোনো বসিয়ে আমরা সহজে Rnটা বের করতে পারি। এখানে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্য আমাদের R1 এর মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। কিন্তু যদি পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট না থাকে তখন Rn = n স্কয়ার R1 বাই z, কারণ এই সূত্রে আমাদের এই যে z-টা তখন পরিবর্তিত হবে, সেই সাথে n তো পরিবর্তিত হবে। তাই Rn = n স্কয়ার × R1 ডিভাইড বাই z, যেখানে R1 হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এবং z হচ্ছে পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ, সুতরাং আমরা যদি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের এখানে z এর মান 1 এবং R1 এর মানটা মুখস্থ রাখলে তাহলেই হবে। আমরা এখানে n এর মান বসাবো 4, সুতরাং 4 স্কয়ার × 0.53 × 10⁻10 মিটার। অবশেষে আমরা এই ভ্যালুটা পাই। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। তো তোমরা এখানে দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছ, আশা করি তোমরা এগুলো নিজেরা চেষ্টা করে দেখবে। এবার আসি আমরা n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়ে। আমরা জানি কক্ষপথে ইলেকট্রনের যে মোট শক্তি রয়েছে সেটা আসলে ইলেকট্রনের গতিশক্তি এবং বিভব শক্তির সমান। গতিশক্তি আসে ইলেকট্রনের ঘূর্ণনজনিত শক্তি থেকে, সেটাকে প্রকাশ করা হয় 1/2 mv² দিয়ে, এবং যে বিভব শক্তি সেটা হচ্ছে -ze²/r। এখানে বিভব শক্তিটা হচ্ছে ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে পরমাণুর অভ্যন্তরে আনতে কৃত কাজ। এটা তোমরা হয়তো অনেকে দেখেছো, কিন্তু এই অংশটা তোমরা যারা দেখোনি তারা পরবর্তীতে যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ পড়বে তখন তোমরা এই শক্তিটা বের করতে পারবে, তখন ওখানে তোমরা বিস্তারিত পাবে। আপাতত এটা দেখে নাও জাস্ট। যেহেতু নিউক্লিয়াস নিজে আকর্ষণ দ্বারা কাজ সম্পন্ন হয় তাই এই বিভব শক্তিটা হচ্ছে ঋণাত্মক। অসীম দূরত্বে ইলেকট্রনের বিভব শক্তি 0, কিন্তু পরমাণুতে ইলেকট্রনের শক্তি সর্বদাই ঋণাত্মক হয়। n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে
ইএন, এটাকে যদি আমরা ইএন দিয়ে প্রকাশ করি তাহলে জাস্ট এই অংশ সমীকরণটাকে সরলীকৃত করলেই আমরা পাবো এটা। তোমরা এটা চাইলে নিজেরা করে দেখতে পারো অথবা বইতে তোমরা দেখতে পারো, এটা সহজেই বুঝবে তোমরা। জাস্ট এই দুটো অংশকে সরলীকৃত করলে আমরা ইএন এর যে মানটা সেটা হচ্ছে en is equal to minus m into e to the power 4 divided by 8n square h square epsilon naught square এই সূত্র পাই। এই সূত্রটা আমাদেরকে ভালো মতো মুখস্থ করে নিতে হবে। এখানে আমরা জাস্ট এখানে দেখো আগের মতোই m e h epsilon naught এগুলো সব কনস্ট্যান্ট, শুধুমাত্র যেটা ভ্যারিয়েবল সেটা হচ্ছে n। কিন্তু এই সূত্রের ম্যাথ করার সময় আমাদেরকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ যখন আমরা উপরে রয়েছে অর্থাৎ ভগ্নাংশের উপরে রয়েছে m into e to the power 4, যখন আমরা এটা ক্যালকুলেটরে বসাবো পুরোপুরি তখন এখানে চলে আসবে মাইনাস টু দি পাওয়ার -107, অর্থাৎ যেটাকে ক্যালকুলেটর শূন্য হিসেবে গণনা করবে। তাই শূন্যকে যদি কোনো কিছু দিয়ে ভাগ দেয় অবশ্যই সেটা শূন্য আসবে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি আমাদেরকে শূন্য প্রদর্শন করবে ক্যালকুলেটর। কিন্তু এই সমস্যাটা থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদেরকে করতে হবে একটা ছোট্ট পরিবর্তন আনতে হবে সূত্রের আকারের মধ্যে। আমরা জানি মূল সূত্রটা হচ্ছে en is equal to minus m to the power 4 divided by 8n square h square epsilon naught square। এটাকে আমরা প্রথমে m e square এর কাজটা প্রথমে করব এবং অবশিষ্ট e স্কয়ারটা আমরা আলাদা রাখবো। এই অংশ ব্র্যাকেটের অংশটা ক্যালকুলেটরে করার পর তারপর আমরা e স্কয়ার দিয়ে গুণ দিলেই তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা প্রথমে এখানে উপরের অংশটা কাজ করব, তারপর এটাকে নিচের অংশ দিয়ে ভাগ দেব, এরপর পুরো অংশটাকে e স্কয়ার দিয়ে গুণ দিলে আমাদের কোনো ক্যালকুলেটরে কোনো ভুল প্রদর্শন করবে না। তো আমরা যদি এই সূত্র দিয়ে আমরা প্রথম কক্ষপথের অথবা ভূমি স্তর ইলেকট্রনের শক্তি বের করতে চাই তাহলে আমাদেরকে এগুলোর মানগুলো দেখি আমরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ n h epsilon naught এবং m z এদের e এর মান। তো আমরা সরাসরি এই মানগুলো জাস্ট এখানে বসালেই আমরা খুব সহজে e1 এর মানটা পাই, সেটা হচ্ছে -2.17 into 10 to the power -18 জুল। -2.17 into 10 to the power -18 জুল। এটাকে আমরা বিভিন্ন এককে প্রকাশ করতে পারি। সিজিএস এককে শক্তির একক হচ্ছে আর্গ, যেখানে 1 জুল is equal to 10 to the power 7 আর্গ। অর্থাৎ জুল এককে শক্তিকে যদি আমরা 10 to the power 7 দিয়ে গুণ করি তাহলে আমরা ইলেকট্রনের শক্তিকে আমরা আর্গ এককে নিয়ে যেতে পারবো। যদি আমরা ইভি এককে প্রকাশ করতে চাই অর্থাৎ 1 ইভি মানে হচ্ছে 1 ইলেকট্রন চার্জ ইনটু 1 ভোল্ট। একটা ইলেকট্রনের চার্জ যদি হয় 1.6 into 10 to the power -19 জুল, সুতরাং 1 ইভি is equal to 1.6 into 10 to the power -19 জুল। তেমনিভাবে আমরা ইভি এককে প্রথম কক্ষপথের শক্তিটাকে রূপান্তর করতে পারি। জাস্ট E1 এর মানকে অর্থাৎ -2.17 into 10 to the power -18 জুলকে ইলেকট্রনের ইভি এর মান দ্বারা ভাগ করলে আমরা সহজে E1 পাই। E1 হচ্ছে -13.6 ইভি অর্থাৎ -13.6 ইলেকট্রন ভোল্ট। এই মানটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, অর্থাৎ প্রথম কক্ষপথের শক্তির মানটা। আমরা যদি এই সূত্রে দেখি, এই সূত্রে কিন্তু কোনো জেড নাই, অর্থাৎ যে কোনো পরমাণুর জন্যই বোর মডেল অনুসারে প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি যা অন্য পরমাণুর জন্য প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি তাই হবে, শুধুমাত্র পরিবর্তন হবে n এর মান অনুসারে। z এর জন্য ইলেকট্রনের শক্তির কোনো পরিবর্তন হবে না। সুতরাং এখানে শুধুমাত্র চলক হচ্ছে n, অর্থাৎ আমরা যদি এটাকে সমীকরণের সাহায্যে প্রকাশ করি En is equal to E1 by n square। এটাও খুবই সহজ সূত্র, এটা তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। আমরা যদি এখানে E1 এর মানটা জানা থাকে অর্থাৎ -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা যদি আমরা জানি তাহলে আমরা n এর যে কোনো কক্ষপথের মানের জন্যই আমরা En বের করতে পারি। এই প্রশ্নটা তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখবে, চতুর্থ কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে হয় কিভাবে। এবার আসি আমাদের সর্বশেষ টপিক তড়িৎচুম্বকীয় বর্ণালী এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে। প্রথমে আমাদের জানতে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি। আমরা সাধারণত যাই দেখি, আমরা যে মোবাইলে যেভাবে যোগাযোগ করি, যে পদ্ধতিতে যোগাযোগ করি সেটা হচ্ছে কি, সেটা সবসময় তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। কিংবা আমরা যদি রিমোট ব্যবহার করি, এই রিমোটটাও টিভির সাথে যোগাযোগ করে তড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমরা সাধারণত যে সমস্ত বর্ণ দেখে থাকি আমাদের চোখ দিয়ে, সেগুলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যে তরঙ্গ সঞ্চালনে কোনো মাধ্যম লাগে না তাকেই বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা যদি আরেকটু ভালো সংজ্ঞার দিকে যাই, সেটা হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তড়িৎ এবং চুম্বক তরঙ্গের সমন্বয়ে গঠিত। শূন্যস্থানে আলোর বেগে গতিশীল তড়িৎ এবং চুম্বক আলোড়ন কিংবা তড়িৎ ও চুম্বক তরঙ্গ, যাতে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব এবং এরা উভয়েই তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব থাকে, তাকে তড়িৎচুম্বক তরঙ্গ বলে। আমরা যদি একটা চিত্র দেখি বা চিত্রের সাহায্যে সংজ্ঞাটা আরেকবার বোঝার চেষ্টা করি। শূন্যস্থানে আলোর বেগে গতিশীল কিংবা অন্য কোনো মাধ্যমে
আলোর বেগের চেয়ে কম বেগে গতিশীল হবে। শূন্য স্থানে আলোর বেগে গতিশীল তড়িৎ ও চৌম্বক তরঙ্গ। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি পরস্পর সমকোণে অবস্থিত একটি তড়িৎ তরঙ্গ, যেটাকে লাল অ্যারো দিয়ে প্রকাশ করা হচ্ছে। আরেকটা দেখতে পাচ্ছি চৌম্বক তরঙ্গ, যেটাকে নীল রঙের অ্যারো দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই বলা হচ্ছে কি সংজ্ঞায় তড়িৎ ও চৌম্বক আলোড়ন, যাতে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব এবং এরা উভয়েই তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব থাকে। এই দুইটা তরঙ্গের যে লব্ধি তরঙ্গ সেটা সবসময় যায় সি বরাবর। আমাদের এখানে তড়িৎ চুম্বক তরঙ্গের বেগের ডিরেকশনটা হচ্ছে এই সি চিহ্নিত অ্যারো বরাবর। এখানে তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গের সাথে সবসময় সমকোণে অগ্রসর হয়। এটাই হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেখানে আমাদের একটা তড়িৎ তরঙ্গকে প্রকাশ করা হয় ই ভেক্টর দ্বারা এবং চুম্বক তরঙ্গকে প্রকাশ করা হয় বি ভেক্টর দ্বারা, এবং এদের তরঙ্গ দৈর্ঘ্যটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই চিত্রে খেয়াল করলে তোমরা যদি দেখো দুটি তরঙ্গই একসাথে একই সময়ে শূন্য হয় এবং একই সময়ে সর্বোচ্চ অবস্থা অর্থাৎ তরঙ্গ শীর্ষ প্রাপ্ত হয়, অর্থাৎ সবসময় এদের দশা সমান থাকে। এবং একই সাথে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের দিক হচ্ছে এই সি বরাবর, কিন্তু কম্পনের দিক হচ্ছে লম্ব বরাবর। দেখো তোমরা যদি নীল বা লাল এরগুলো দিয়ে খেয়াল করো দেখতে পাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের দিক হচ্ছে এদিকে, কিন্তু কম্পনের দিক হচ্ছে এদিকে অথবা এদিকে। তাই আমরা এটাকে বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ। তা আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি কি কি, এটি হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গের বেগ শূন্য মাধ্যমে সি এবং এই তরঙ্গ সঞ্চালনে কোনো মাধ্যম লাগে না, এবং তড়িৎ তরঙ্গ চৌম্বক তরঙ্গের দশা সমান থাকে এবং কম্পাঙ্ক সমান থাকে। সাধারণ তরঙ্গসমূহের মতো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত কয়েকটি রাশি রয়েছে, যেগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এবং এই দুইটার মধ্যে সম্পর্ককে প্রকাশ করা হয় ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই এফ দ্বারা। সেই তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি? সকল তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অথবা কম্পাঙ্ক সমান থাকে না। আমরা একটু এখানে সূত্রে দেখেছি যে ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই এফ। ল্যামডার বিভিন্ন মানের জন্য কিংবা এফ এর বিভিন্ন মানের জন্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ভিন্নতা হয়। সেই তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চ সীমা অথবা নিম্ন সীমার মধ্যে বিস্তৃত বিভিন্ন প্রকার বিকিরণের সজ্জাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় বর্ণালী। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোকে বিভিন্ন ভাগে মোটা দাগে ভাগ করা হয়, যে সেগুলোকে একসাথে করলে আমরা পাই তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ক্ষুদ্র থেকে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻14 থেকে 10⁻4, এবং এর মধ্যে সবার শুরুতে আমরা দেখতে পাচ্ছি গামা রে, তারপর এক্স রে, আলট্রাভায়োলেট রে। এর মাঝখানে রয়েছে আমাদের খুবই ক্ষুদ্র জায়গা জুড়ে রয়েছে দৃশ্যমান আলো অথবা ভিজিবল লাইট, এরপর রয়েছে ইনফ্রারে, এবং এরপর আমাদের বেতার তরঙ্গ এবং মাইক্রোওয়েভ রশ্মির অঞ্চলগুলো দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ক্ষুদ্র অংশটাই হচ্ছে আমাদের ভিজিবল লাইট অথবা দৃশ্যমান আলোক রশ্মি। তরঙ্গ দৈর্ঘ্য গামা রশ্মি থেকে বেতার রশ্মির দিকে ক্রমশ ক্রমান্বয়ে বাড়তে থাকে, কিন্তু কম্পাঙ্ক কমতে থাকে বিপরীতভাবে। আমরা যদি এখানে দেখি দৃশ্যমান আলোর সীমাটা হচ্ছে 380 থেকে অনেকটা 380 থেকে শেষ হয়েছে 780 অথবা 800 এর কাছাকাছি অথবা 750 এরকম হবে। 750 ন্যানোমিটার, এগুলো কি এই অংশটা হচ্ছে ন্যানোমিটারে, কিন্তু বাকিগুলো এগুলো হচ্ছে সব মিটারে। 10⁻⁻14 মিটার থেকে 10⁻4 মিটার পর্যন্ত। আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে শক্তি বিষয়টা আমরা যদি একটু দেখতে চাই, আমরা জানি আলোর কণাধর্মকে প্রকাশ করা হয় ফোটন দিয়ে, আর তরঙ্গধর্মের প্রকাশ হচ্ছে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ফোটনের শক্তিকে প্রকাশ করি আমরা ইজ ইকুয়াল টু এইচ এফ, আবার এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তো ল্যামডা যত কমবে, যেহেতু ল্যামডার নিচে রয়েছে তাই ল্যামডা যত কমবে ফোটনের শক্তি বাড়বে, ল্যামডা যত কমবে ফোটনের শক্তি তত বাড়বে। আমরা দেখেছি গামা রশ্মির জন্য ল্যামডার মান সবচেয়ে কম, তাই এর শক্তি হবে সবচেয়ে বেশি। অন্যদিকে যেটা বেতার রশ্মি রয়েছে, রেডিও ওয়েভ বা বেতার রশ্মি, এদের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান খুব বেশি হয়, এই তরঙ্গের শক্তি সবচেয়ে কম থাকে, কারণ ল্যামডা দিয়ে ভাগ করলে এর মান কমে যাবে। শুধুমাত্র আমরা তড়িৎ চুম্বকীয় বর্ণালীর দৃশ্যমান আলো অংশটা আমরা দেখতে পাই, কারণ আমাদের মানব চোখ বাকিগুলো সাধারণভাবে দেখতে পারে না। আমরা যদি দৃশ্যমান আলোর বর্ণগুলো নিয়ে আমরা একটু দেখি, এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। সেটা হচ্ছে কি কি, আমাদের এখানে 7টি রং রয়েছে, সব একটি হচ্ছে ভায়োলেট, ব্লু, সায়ান, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এগুলোকে বাংলায় মনে রাখার একটি সহজ নাম রয়েছে, সেটাকে বলা হয় বেনি আসহ কলা। তো আমাদের এই যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা আমাদের খুবই দরকার, এটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা যখন পরবর্তী লেকচারে হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব, তখন আমাদের এই জিনিসটা খুবই দরকার। তাই আমাদের এই রেঞ্জগুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি শুরু হয়েছে 380 থেকে ভায়োলেট এবং শেষ হয়েছে রেড 750 ন্যানোমিটারে। তো এই ছিল আজকের লেকচার। পরবর্তী ভিডিওতে আমরা হাইড্রোজেন বর্ণালী নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখা হবে তখন। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যত বেশি পারো। ভালো থাকিও সবাই।